সবাইকে আমন্ত্রণ। সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল। 10 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে লেবানন এবং ইসরায়েল, দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে কথা জানান তিনি। এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে স্থানীয় সময় আজ রাত 12টা থেকে। ট্রাম্প বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন কলে ফলপ্রসূ আলোচনা হয়েছে তার। এরপরে নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হন তারা। শান্তি আলোচনার জন্য আউন এবং নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন দের লিয়েন। এর আগে গত মঙ্গলবার 34 বছরে প্রথমবারের মতো সরাসরি বৈঠক হয় লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কাতারের পর এবার তুরস্ক সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এর আগে দোহায় কাতারের আমির সহ শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন তিনি। এক বিবৃতিতে ইসলামাবাদ জানায়, বৈঠকে উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাত নিরসনে শান্তি আলোচনার গুরুত্ব তুলে ধরেছেন শেহবাজ শরীফ। কাতারের আগে বুধবার সৌদি আরবের জেদ্দায় দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবেই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এই মধ্যপ্রাচ্য সফর। অন্যদিকে ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তার দাবি, সার্বক্ষণিক মার্কিন নজরদারির আওতায় রয়েছে ইরানের নেতৃত্ব এবং IRGC। এছাড়া তেহরানের উপর অর্থনৈতিক চাপ তৈরিতে নতুন অভিযান শুরুর হুমকিও দেন তিনি। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেগসেথ আরও দাবি করেছেন, হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের কাছে। বলেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দর অবরোধ অব্যাহত রাখবে মার্কিন বাহিনী। হেগসেথ জানিয়েছেন, যুদ্ধবিরতি চলাকালীন তেহরানকে কোনো অস্ত্র সহায়তা করবে না চীন। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য, গত 72 ঘন্টায় 14টি নৌযান যুক্তরাষ্ট্রের বাধায় ফিরে গেছে। Coming from him right now, understandably so, a lot of fear. Iran can choose a prosperous future, a golden bridge. ইরান চাইলে সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নিতে পারে, আমরাও সেটাই চাই। তবে ভুল সিদ্ধান্ত নিলে অবরোধের পাশাপাশি তাদের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বোমা হামলা হবে। একই সঙ্গে অর্থমন্ত্রী স্কট বেসেন্টের নেতৃত্বে শুরু হচ্ছে অপারেশন ইকোনমিক ফিউরি, যা তাদের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। ইরানকে আবারও সঠিক সিদ্ধান্ত নেবার আহ্বান জানাচ্ছি। নজর দেব দেশের খবরে। বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথায় বিতর্ক নয়, বরং ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাংলাদেশের স্বার্থ বিরোধী শক্তি এখনও সুযোগের অপেক্ষায়। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন আরও একবার। তারেক রহমান জানান, ভর্তুকি দিয়ে হলেও তেলের দাম স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। এই রাজতন্ত্র যেভাবে আপনারা চালাচ্ছেন, এগুলো বন্ধ করেন। আমরা গণতান্ত্রিক দল, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া দিয়ে জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি। আমরা ক্ষমতায় এসে বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেবল সফল রাজনীতিবিদই নন, একজন মুক্তিযোদ্ধাও। 1971-এ স্বামী জিয়াউর রহমান যখন রণাঙ্গনে, ঠিক তখন এই মহিষী নারী 2 শিশু সন্তান নিয়েছিলেন গৃহবন্দী। 1981 সালে স্বামীর পর রাজনীতিতে এসে বেছে নিয়েছিলেন আপসীন অনন্ত সংগ্রামের পথ। 3বার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন সমৃদ্ধির পথে সুযোগ করেছেন নারীর পথ চলা। অবশেষে এই মহিষীকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করল বাংলাদেশ। ওসমানী স্মৃতি মিলনায়তনের রাষ্ট্রীয় আয়োজনে প্রধান অতিথি তাঁরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর হাত থেকেই দাদির পুরস্কারটি গ্রহণ করেন নাতনি জায়মা রহমান। রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই মমতাময়ী শিক্ষিকা মেহরিন চৌধুরী, যিনি বিমান দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের বাঁচাতে জীবন আত্মত্যাগ করেছেন।
সারা দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। সব মিলিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান পেয়েছেন 15 বিশিষ্ট নাগরিক ও 5 প্রতিষ্ঠান। গুণীজন ও তাদের স্বজনদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরস্কারপ্রাপ্তদের অবিস্মরণীয় অবদান ভবিষ্যতে বিশ্বজুড়েই সমাদৃত হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মুক্তিযুদ্ধে অবদান রাখা জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। আমি বিশ্বাস করি ঐতিহাসিক সত্য মেনে নিতে দ্বিধাচিত্তে থাকা হীনমন্যতার পরিচয়। প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়, থাকতে হবে ঐক্যবদ্ধ এবং সতর্ক। আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বাড়তি দামে তেল কিনতে বিপুল অঙ্কের টাকা ভর্তুকি দিতে হচ্ছে। তা সত্ত্বেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত তেলের দাম বাড়ায়নি সরকার। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখা। 1977 সালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে চালু হয় রাষ্ট্রের সর্বোচ্চ ও গৌরবময় স্বাধীনতা পুরস্কার, যাতে এবার নিয়ে মোট 346 জন বিশিষ্ট ব্যক্তি ও 37টি প্রতিষ্ঠান সম্মানিত হল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। বেসরকারি উদ্যোক্তাদের এই খাতে বিনিয়োগের জন্য নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা সহজীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এদিকে 7 নভেম্বর আবারও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এপ্রিল থেকে জুন বছরের এই সময়ে বিদ্যুতের চাহিদা থাকে সর্বোচ্চ। এর মধ্যেই ইরান যুদ্ধ, জ্বালানি সহ নানা কারণে সংকটের মুখে উৎপাদন, বাধ্য হয়ে সংকোচন নীতিতে সরকার। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। সিদ্ধান্ত হয় নবায়নযোগ্য জ্বালানি সোলার প্যানেল ব্যবহার করে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। বেসরকারি উদ্যোক্তারা এতে বিনিয়োগ করবেন, সহযোগিতা করবে সরকার। এক্সিস্টিং যে নীতিমালাগুলো আছে এগুলো দেখা হয়েছে, দেখে এটাকে ফাংশনাল করার জন্য, যাতে সহজে মানুষে ইনভেস্ট করে টাকাটা ব্যবসা করে তুলে নিতে পারে এবং আমাদের জ্বালানি বিশেষ করে ওই কি বলে সোলারের জেনারেলি জ্বালানি অন্তত 10,000 মেগাওয়াটে নেওয়া যায় আগামী 2030 সালের মধ্যে, মানে আর 4 বছরের ভিতরে। মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় কাজ করছে সরকার। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। সাপ্লাইটা স্মুথ করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত জায়গায় মানুষের জ্বালানি মিসিং হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ক্রাইসিসটা এলিভেট হচ্ছে না। সেটা বিকজ এটা আপনারা জানেন কেন হচ্ছে না, কারণ প্রত্যেকে এটার মধ্যে একটা ব্যবসা করার মনোবৃত্তি এসে গেছে। 7 নভেম্বরের দিনটি আবারও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এটি ছিল এর আগে, এখন আবার ফেরত নিয়ে আনা হয়েছে। গত 16 বছর এটি করা হয়নি। এছাড়া 6 জুলাইকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নানা বাধা বিপত্তির পর অবশেষে রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার প্রকল্পটির পরিচালক মোহাম্মদ কবির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এতে করে চলতি এপ্রিলের শেষের দিকে রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং উদ্বোধন হওয়ার সম্ভাবনার কথা জানায় কর্তৃপক্ষ।
সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহের আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। জ্বালানি সংকট, হামে শিশু মৃত্যু সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। গণভোটের রায় বাস্তবায়নে বৈঠক শেষে দেশব্যাপী 2 সপ্তাহের আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। হুঁশিয়ারি, পতিত সরকারের মতো আন্দোলনে বাধা দিলে তাদের মতোই হবে পরিণতি। একই সাথে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দলীয়করণ ঠেকাতে জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন প্রয়োজন। এছাড়াও বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে চলমান তেল সংকট, হাম সংক্রমণ পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। নিয়মতান্ত্রিক গঠনমূলক দেশের জন্য আন্দোলন বিরোধী দল তো করবে, কিন্তু সরকারি দল এটাকে মোকাবেলা করার যে ভাষা, আমরা ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সেই ভাষার প্রতিধ্বনি বা প্রতিচ্ছবি বা সেই সুর বা সেই কণ্ঠ তাদের কাছ থেকে কিন্তু শুনতে পাচ্ছি। এখানে কোনো ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী নিপীড়ন যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে তার পরিণতি আগেও যা হয়েছে তাই হবে। সরকারি চাকরিতে 4,68,220টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে তথ্য দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। 3 মেয়াদী কর্মপরিকল্পনায় সরকার শূন্য পদ পূরণ করবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বলেন, এসব শূন্য পদ পূরণে 6 মাস, 1 বছর এবং 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। এদিন সংসদে অধস্থন আদালতে প্রায় 40.5 লাখ মামলা বিচারাধীন থাকার তথ্য জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। এছাড়া প্রত্যেক উপজেলা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। টাইম ম্যাগাজিনের প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আসায় সংসদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান চিফ হুইপ। রোববার দুপুর 3টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। পদক্ষেপ গ্রহণ করছি যার ভিত্তিতে হয়তোবা অদূর ভবিষ্যতে আমাদের এই নির্মাণাধীন কাজ আমরা উদ্যোগ নিতে পারবো। তিনি এই জাতিকে সম্মানিত করেছেন, আমি তার জন্য আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে শুক্রবার থেকে। এই তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বলেন, শুক্রবার ও শনিবার বিকেল 3টা থেকে গুলশান কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। রিজভী জানান, শুক্রবার রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ফরিদপুর এবং শনিবার ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আগামীকাল শুক্রবার 3টা থেকে এবং আগামী পরশুদিন শনিবার 3টা থেকে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, দলীয় ফর্ম যারা জমা দিয়েছেন, তাদের করবেন, সাক্ষাৎকার গ্রহণ করা হবে। দলের যেটি মনোনয়ন বোর্ড, তারা সেই সাক্ষাৎকার গ্রহণ করবেন। অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতার অভাব ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। অভিযোগ করেন, তারা টিকা দেশে আনেননি বলেই হামে শিশু মারা গেছে। বিকেলে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্পিকার আরও বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ছিল, কিন্তু অভিজ্ঞতার অভাবেই দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি তারা। হাফিজ উদ্দিন বলেন, সরকার এবং বিরোধী দল উভয়ই চায় দেশে যেন আর মাফিয়াতন্ত্র ফিরিয়ে না আসে। আগামী দিনে সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও আশা ব্যক্ত করেন স্পিকার। বিগত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা জনগণের জন্য তেমন কিছু করতে পারেনি, মূলত তাদের অভিজ্ঞতার অভাবে। তাদের পক্ষে দেশের মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়। অর্থনীতির সূচক নিচের দিকে নেমে গিয়েছে, এই যে হামের টিকা আনে নেই, বহু লোক জীবন গিয়েছে। এইভাবে অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে তখন জনগণের অনেক ভোগান্তি হয়। বিএনপি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও তারা শুধু নির্বাচনের জন্যই এই দাবির সাথে একমত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক আলোচনা সভায় এই দাবি করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বিকেলে বাংলাদেশ ছাত্রপক্ষের আয়োজনে জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ এবং গণভোটের রায় উপেক্ষা শীর্ষক আলোচনা সভায় তিনি অভিযোগ করে আরও বলেন, নিশ্চিতভাবে নতুন ফ্যাসিজমের পথে হাঁটছে বিএনপি।
জুলাই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে গণ অভ্যুত্থান নয়, দেশে এবার গণ বিপ্লব গড়ে তোলা হবে। আলোচনায় আরও উপস্থিত ছিলেন এনসিপি যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। তিনি সংবিধান এবং সরকার দলের সমালোচনা করে বলেন, সংসদে গুম হওয়া ব্যক্তি বা পরিবারের সদস্যরা এখন গুম অধ্যাদেশ বাতিলের পক্ষে ভোট দিচ্ছে, যা সংবিধানের 70 অনুচ্ছেদের সরাসরি প্রভাব। এ সময় তিনি বর্তমান আইনমন্ত্রীর আইনি জ্ঞানের সমালোচনা করে বলেন, ফৌজদারি অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের পার্থক্য জানেন না তিনি। আগামী দিনে গণ অভ্যুত্থান হবে না, আগামী দিনে যদি হয় সেটা হবে গণবিপ্লব। আগামী দিনে যদি আবার রক্ত ঝরে, আগামী দিনে যদি আবার আমাদেরকে রাজপথে দাঁড়িয়ে দুহাতে প্রসারিত করে বক্তব্য রাখতে হয়, সেই স্লোগান হবে, লড়াই হবে নতুন বাংলাদেশ গড়ার, এবং সেই বাংলাদেশ হবে বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে নয়। তো সেই বিএনপি এখন জুলাই সনদ নিয়ে ঘুরে সর্বত্র, আমাদেরকে জুলাই সনদ দেখায়। তা আমি তাদেরকে বলি, ভাই আমাদের মাথায় জুলাই সনদ স্ক্যান করা, আপনি আমার সামনে জুলাই সনদ আনলে হবে? কারণ আমরা দেখি যে বিএনপি কোথায় কোথায় এটা মানতেছে না। নিজেদের এই যে ইশতেহার, সেটা তারা পাতায় পাতায় ইতিমধ্যেই ভায়োলেট করা শুরু করেছে। হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল যেন থামছেই না। 1 মাসে প্রাণহানি ছাড়িয়েছে 200, 24 ঘন্টায় আরও হারিয়ে গেছে 8 শিশুর প্রাণ। আক্রান্তদের স্বজনরা বলছেন, হামের এই যুদ্ধ কেবল চিকিৎসকদের নয়, এটি পুরো রাষ্ট্রের লড়াই। তাই হাম প্রতিরোধী এখন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। অন্যদিকে চিকিৎসকরা বলছেন, টিকার কোনো বিকল্প নেই, সেটি না পেলে এড়িয়ে চলতে হবে জনসমাগম। অন্যদিকে রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রে চলছে হামের টিকাদান কর্মসূচি। সকাল থেকে ভিড় লেগে থাকে সেসব কেন্দ্রে। জ্বর, ঠান্ডা, কাশি, পেটের সমস্যা ছিল, এখন আইসি গত কালকে আসছি। আইসিইউর সংকট আছে, কেবিনেও পাওয়া যাচ্ছে না। আর সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে, যদি এটা বেসরকারিভাবে চিকিৎসাটার উদ্যোগ নেওয়া হতো তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল। এই জায়গায় মানে যে পরিমাণে রুগী আছে, কিন্তু ওই পরিমাণে নার্স বা ডাক্তার কম আছে। একটা বাচ্চার হাম উঠে গেছে, বুঝে গেল এটা হাম, ওকে আলাদা করে রাখলাম, বাসায় পাঠালাম। কিন্তু জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, কনজাংটিভাইটিস, এই ধরনের কোনো বাচ্চা হওয়ার সাথে সাথে ওকে আইসোলেট করে ফেলতে হবে। বাচ্চাদেরকে এখন বাসায় রাখবেন, একদম সোজা কথা। জনসমাগমপূর্ণ জায়গায় যাবেন না, এমনকি দরকার দাদার বাড়ি, নানার বাড়ি, ঘোরাঘুরি যতগুলি আছে সব বন্ধ। সরকারি হাসপাতালে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পেলে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে রাজধানী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে এসব কথা জানান তিনি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন থাকা সত্ত্বেও নেই উল্লেখ করে নোটিশ দেওয়ার কারণ অনুসন্ধানে হাসপাতালটি পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রীকে কাছে পেয়ে হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ করেন রোগীরাও। সার্বিকভাবে চিকিৎসা ক্ষেত্রে অনেক অভিযোগ রয়েছে, বিশেষ করে সকল ধরনের মেডিসিন। কে বা কাহারা হসপিটালের নোটিশটা সরাই দিয়ে এখন নোটিশ লাগাই দিয়েছে ভ্যাকসিন আছে, আসলেও ভ্যাকসিন আছে। বাট এটা আমরা বলেছি ডাইরেক্টর সাহেবকে, এখন তো প্রিন্সিপাল সাহেব আসছেন ইনভেস্টিগেট করতে, কে লাগাইলো এটা যে ভ্যাকসিন নাই এটা বের করতে বলছি, বা উঠাইলো কে, উঠাই অ্যাকশন নিছে নাকি, না নিয়ে থাকলে আমরা অ্যাকশন নেব। কারো অপেক্ষা 12 ঘন্টার, কেউ ঠায় দাঁড়িয়ে 24 ঘন্টার উপর, তবুও পাচ্ছেন না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। সময়ের সাথে ক্রমান্বয়ে বাড়ছে এই সংকট। পাম্প মালিকরা বলছেন, চাহিদার অস্বাভাবিক বৃদ্ধি আর ডিপো থেকে মূল চাহিদার 1/3 সরবরাহেই বাড়ছে জট। এর মাঝে ভিআইপি লাইন নামে পৃথকভাবে জ্বালানি সরবরাহের অভিযোগও তুলছেন সাধারণ গ্রাহকেরা। এই পরিস্থিতিতে শারীরিক কষ্টের পাশাপাশি নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। এতে অতিষ্ঠ গ্রাহকরা চান স্পষ্ট ব্যাখ্যা, প্রতিকার। শিগগিরই ফুয়েল পাস কার্যকরের দাবি তুলছেন তারা। পাশাপাশি পাম্পে বাড়াতে হবে তেলের সরবরাহ। তাদের প্রত্যাশা, কিছুটা হলেও এতে সংকট কমতে পারে। অলরেডি 2টা পাম্পে দাঁড়াইছি, সেখানে সিরিয়াল যখন আমার শেষের দিকে আসে সেই মুহূর্তে তেল শেষ। কর্মজীবন তো আমরা রাইড শেয়ার যারা করি, তাদের সাথে আমাদের এখন জীবনে একটা অভিশপ্ত জীবনে দাঁড়াইছে। যদি আমরা সিরিয়াল ধরি তাহলে অফিস করব কখন? চাহিদার তুলনায় আমাদের সরবরাহটা খুবই কম, তো যার কারণে হচ্ছে যে প্রতিদিনই মানুষের সাথে একটা ঝগড়াঝাটি কাঁচা লেগেই থাকে। দেশের 4 জেলায় বজ্রাঘাতে 6 জন মারা গেছেন, আহত হয়েছেন 2 জন। দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির আড়িয়াল এবং দিঘিরপাড়ি ইউনিয়নে মারা যায় 2 জন। পুলিশ জানায়, আড়িয়াল ইউনিয়নের ফজু শাহ শোলাকান্দা বিলে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন রিজান ঢালি। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দিঘিরপাড়ি ইউনিয়নের
হাইয়ারপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন আরাফাত খাঁ। এ সময় বজ্রাঘাতে মৃত্যু হয় তার। চুয়াডাঙ্গায় আলাদা দুটি স্থানে বজ্রাঘাতে এক স্কুল ছাত্র সহ দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায় দুপুরে বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করছিলেন রাসেল হোসেন। হঠাৎ বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। জেলার দর্শনায় ফসলের মাঠে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল স্কুল শিক্ষার্থী আজিমউদ্দিন। বজ্রাঘাতে পথেই মারা যায় তিনি। ঝিনাইদহের মহেশপুর এবং মেহেরপুরের গাংনীতে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে আরও দুজনের। 2 দশক পূর্ণ করল দেশে জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড মোজো। গত মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্র্যান্ডের এই 20তম জন্মদিন উদযাপন করা হয়। রাজধানীর আকিজ হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে মোজোর 21তম বর্ষের পথ চলার সূচনা করা হয়। জন্মদিন উপলক্ষে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর এবং উত্তর ফ্রেন্ডস ক্লাব মাঠে সারাদিন ব্যাপী বৈশাখী মেলা ও কনসার্টের আয়োজন ছিল। উৎসবমুখর আয়োজন দুটি চলবে আগামী 18 এপ্রিল পর্যন্ত। এছাড়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং হাতিঝিল অ্যাম্পি থিয়েটারেও শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উদযাপিত হয় বিশেষ এই দিন। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সৈয়দ জহুরুল আলম সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দর্শক, এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।